সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর একটি বিখ্যাত প্রবন্ধ ভাব ও কাজ। ভাব ও কাজ এই প্রবন্ধের আলোচনা আজকে আমরা করব। আমরা এই প্রবন্ধ আলোচনার শুরুতে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিব। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। তিনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। আমরা সকলে এই তথ্যগুলো জানি, তারপর আমরা একটু রিকল করছি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায়, এই তথ্যটা একটু বেশ ইম্পর্টেন্ট, সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। অর্থাৎ যখন তিনি প্রথম বিশ্বযুদ্ধের দায়িত্ব শেষ করে যখন তিনি আবার দেশে ফিরে আসেন, তখন তিনি মানে কলকাতায় ফিরে আসেন এবং ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এবং তার সাহিত্য চর্চার মানে চারিদিকে যে ব্যাপক সুখ্যাতি, সেই সুখ্যাতিটা ছড়িয়ে পড়ে কখন? যখন বিজলি পত্রিকায় তার সবচেয়ে বিখ্যাত একটি কবিতা, বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। এইটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের কবিতার বৈশিষ্ট্য। অর্থাৎ বিদ্রোহী কবি তিনি এমনিতেই হননি। তার যে কবিতার বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে তিনি তৎসময়ের পরাধীন ভারতবর্ষের যে বাস্তবতা, বাস্তব চিত্র, সেই বাস্তব চিত্রগুলো তিনি দেখিয়েছেন। পাশাপাশি পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ বিশেষ করে ব্রিটিশদের বিরুদ্ধে তার শক্ত অবস্থান তিনি তার কবিতার মাধ্যমে জানিয়েছেন। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। দেখো, অবিচার এবং শোষণের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ তিনি করেন। এজন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ তিনি অসাম্প্রদায়িক একটি চেতনার ধারণা পোষণ করতেন। তিনি আসলে চাইতেন যে সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না। ধনী দরিদ্র, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, জাতি, সমস্ত কিছু, কোনো কিছুতেই মানুষের সাথে মানুষের কোনো ধরনের বৈষম্য থাকবে না। এ কারণে তিনি একটি অসাম্প্রদায়িক সাম্যবাদী একটি সমাজ গঠনের স্বপ্ন দেখতেন। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের বিভিন্ন শাখায় নজরুল প্রতিভার সাক্ষ্য রেখেছেন। তিনি সাম্যবাদী চেতনা ভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখেছেন। কবিতা ও গানে বহুল পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে বাংলাদেশে আনা হয়। এই তথ্যগুলো তোমরা একটু মাথায় রাখবে। 1972 সালে তাকে প্রথম বাংলাদেশে আনা হয়, মানে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। আর মাত্র 43 বছর বয়সে দেখো তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন। পরবর্তী সময়ে 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি লাভ করেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে 1974 সালে ডক্টরেট ডিগ্রি দেয়, ডি লিট উপাধি তাকে দেয়া হয়। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও 21শে পদক পান। এই তথ্যটাও খুব ইম্পর্টেন্ট যে কত খ্রিস্টাব্দে বা কত সালে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। অর্থাৎ 1972 সালে তিনি দেশে আসেন,
1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেয়। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন এবং 21 পদক লাভ করেন। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, কাব্যগ্রন্থগুলোর মধ্যে দেখো অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক। এছাড়া আরো অনেক কাব্যগ্রন্থ রয়েছে। উপন্যাসের মধ্যে মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, আরেকটি উপন্যাস রয়েছে তার বাঁধনহারা। গল্প গ্রন্থগুলোর মধ্যে দেখো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে যুগবাণী, রুদ্রমঙ্গল ইত্যাদি। নাটকের মধ্যে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। অর্থাৎ প্রত্যেকটি গল্পগ্রন্থ, উপন্যাস, কাব্যগ্রন্থ, তারপরে নাটক ইত্যাদি তোমাদের মনে রাখতে হবে যে কোন বিষয়টি, মানে যেমন সাপোজ এরকম আসতে পারে যে আলিয়া কবি কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা। তো সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে যে এটি একটি নাটক জাতীয় রচনা। ঠিক তেমনি প্রত্যেকটি উপন্যাস, নাটক এবং কাব্যগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ এগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। আর আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে 1899 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 1976 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তো এসে মোটামুটি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সংক্ষেপে তার জীবনের বিশেষ কিছু তথ্য। আমাদের এই তথ্যগুলো খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। আমরা আজকে যে প্রবন্ধটি পাঠ করব সেই প্রবন্ধের নাম হচ্ছে ভাব ও কাজ। যে প্রবন্ধটি নেওয়া হয়েছে কবি কাজী নজরুল ইসলামের যুগবাণী গ্রন্থ থেকে, অর্থাৎ যুগবাণী যে প্রবন্ধ গ্রন্থ, সেই গ্রন্থের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে ভাব ও কাজ। বেশ কিছু শব্দের অর্থ এবং টিকা আছে এখানে, তোমরা অবশ্যই শব্দের অর্থ এবং টিকাগুলো চোখ বুলিয়ে নিবে। আমরা আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রবন্ধের আলোচনায় যাব। যতটুকু শেষ করা যায় আজকের ক্লাসের মধ্যে ততটুকু পর্যন্ত আমরা আলোচনাটা চালিয়ে যাব। টিকা অর্থ কি? টিকা অর্থ সংক্ষেপ ব্যাখ্যা, ছোট ব্যাখ্যা, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে প্রবন্ধটা শুরু করা যাক। ভাব ও কাজ। কোথাও এই জায়গাটাতে কোথাও কারো কোনো কোশ্চেন থাকলে, বোঝার অসুবিধা হলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। তাহলে আমরা শুরু করছি। ভাব ও কাজ প্রবন্ধ। ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এ জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাত। কেমন তফাত? অর্থাৎ ভাব ও কাজ এই দুইটা বিষয়ের মধ্যে অনেক বেশি সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু প্রকৃত অর্থে আবার এই দুইটা বিষয়ের মধ্যে অনেক বেশি তফাতও রয়েছে বা পার্থক্য রয়েছে। কিভাবে? ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাহলে চিন্তা করে দেখো, ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে চিন্তা, মানসিক ব্যাপার, আরেকটি হচ্ছে বাস্তব ব্যাপার। অর্থাৎ আমরা যা চিন্তা করি এবং সেই চিন্তাটাকে যখন কাজে পরিণত করি সেটি হচ্ছে মানে চিন্তাটাই হচ্ছে ভাব এবং কাজে পরিণতটা করা হচ্ছে কাজ। তো ভাব যদি উদয় না হয় তাহলে যেমন কাজ হয় না, আবার কাজ যদি করা না হয় তাহলে সেই ভাবেরও কোনো মূল্য থাকে না। এই কারণেই কবি বলছেন যে ভাব আর কাজ এই দুইটার মধ্যে খুব সম্পর্ক, কিন্তু যদি দুটোর মিলন না হয়, দুটার যদি সম্মিলিত বাস্তবায়ন যদি না হয়, তাহলেই আবার তাদের মধ্যে আসমান জমিন পার্থক্য পরিলক্ষিত হয়। এ কারণে তিনি বলছেন যে ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো। পুষ্পবিহীন সৌরভ, পুষ্পবিহীন সৌরভ বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ সাপোজ যে একটা হাওয়ার থেকে একটা গন্ধ আসছে, কিন্তু আমরা কোথা থেকে গন্ধটা আসছে সেটা বুঝতে পারছি না। কিন্তু যখন আমরা দেখব যে চোখের সামনে যে একটা গোলাপ থেকে ওই গন্ধটা আসছে,
তখন আমরা বুঝতে পারবো যে এটি ওই গোলাপেরই সুবাস বা গোলাপেরই গন্ধ। এ কারণে কবি বলছেন যে ভাব হচ্ছে এরকম পুষ্পবিহীন সৌরভ, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। মানে ভাবটা সবসময় কাল্পনিক, ভাবটা মানুষের মাথায় থাকে, মানুষের মনে থাকে। এ কারণে এটাকে কবি বলছেন যে একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। মানুষ মনের মধ্যে অনেক কিছু ভেবে বিভিন্ন উচ্ছ্বাস প্রকাশ করতে পারে, অনেক আবেগ প্রকাশ করতে পারে, কিন্তু সেটাকে যদি বাস্তবায়ন না করে, সেটাকে যদি কাজে পরিণত না করে, তাহলে সেই উচ্ছ্বাসের কোনো মূল্য থাকে না। এ কারণে কবি বলছেন যে এটি অবাস্তব উচ্ছ্বাস। তাই বলিয়া কাজ মানে যে সৌরভহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। এখন দেখো, বলা হচ্ছে যে ভাব হচ্ছে পুষ্পবিহীন সৌরভ, তাই বলে কাজ যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি যে ভাব হচ্ছে মানসিক একটি ধারণা, মানুষের মনোজাগতিক একটা চিন্তা, আর বস্তু জগতের বা দৃশ্যমান প্রত্যক্ষ ব্যাপার হচ্ছে কাজ। কারণ ভাব জিনিসটাকেই কাজ কি করে, বাস্তবে রূপ দান করে। অর্থাৎ কাজ জিনিসটা এমন যা আসলে ভাবটাকে কি করে, সম্পূর্ণভাবে বস্তু জগতে রূপ দান করে। এই কারণে কেউ যদি আবার কাজকে কি করে, সৌরভবিহীন পুষ্প মনে করে, তা কিন্তু মানে যুক্তিযুক্ত হবে না। কারণ যে কোনো কাজের পেছনেই কি রয়েছে, অবশ্যই কোনো না কোনো ভাবনা রয়েছে, কোনো না কোনো চিন্তা রয়েছে, কোনো না কোনো প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে। বুঝতে পেরেছ? কোনো কাজই ভাব ছাড়া হতে পারে না। এরপর দেখো, তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি, তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে। এই জায়গাটা একটু খেয়াল করো। কবি বলছেন, তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি, তাহা নয়। তো ভাব জিনিসটা খুবই ভালো। কবি বলছেন যে ভাব জিনিসটা খুবই ভালো। ভাবকে তিনি কোনো প্রকার নিন্দা করছেন না বা মন্দও বলছেন না। তিনি স্বীকার করে নিচ্ছেন যে ভাব আসলে খুব ভালো। কারণ ভাবনা যদি কারোর মাথায় না আসে, তাহলে কোনো কাজ যেমন হয় না। সুতরাং যে কোনো ব্যক্তি যে কোনো ভাবনা ভাবতেই পারে। কবি সেটাকে স্বীকৃতি দিচ্ছেন, কবি সেটাকে সাপোর্ট করছেন, তাই না? এরপরে তিনি বলছেন যে মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে। আমাদের দেশের মানুষের একটি বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে। সেটি কি? সেটি হচ্ছে যে আমাদের দেশের মানুষ আসলে ভাবতে খুব ভালোবাসে। তারা ভাবনার জগতে অনেক বেশি এক্সপার্ট। তারা খুব ভালো ভালো চিন্তা করতে পারে, কিন্তু কাজ করে বাস্তবে রূপ দান করার ক্ষেত্রে তাদের অনেক বেশি অনীহা রয়েছে। এই কারণে কবি এখানে একটি কৌশলের কথা বলছেন। সে কৌশলটা কি? যে মানুষের কোমল জায়গা, মানুষের যে নরম জায়গা, অর্থাৎ মানুষের যে দুর্বল পয়েন্ট বা দুর্বল জায়গা, যে ব্যক্তি, যে মানুষ যে ব্যাপারে যে জায়গাটাতে দুর্বল, তাকে সেই জায়গাটাতে কাজে লাগিয়ে ছোঁয়া দিয়ে তাকে কি করতে হবে, তাকে দিয়ে কাজ আদায় করে নিতে হবে। বুঝতে পেরেছ? সাপোজ কেউ হয়তোবা মানে কাউকে হয়তো টাকা দিলে সে কাজটা করে দিবে, তাহলে কি করতে হবে, তাকে টাকা দিয়ে তার সেই দুর্বলতা, টাকার যে জায়গা, সেই জায়গাটাতে ছোঁয়া দিয়ে মানে টাকা দিয়ে তাকে দিয়ে কি করতে হবে, কাজ করিয়ে নিতে হবে। কেননা কবি বলছেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষই কেমন, ভাব পাগলা। তারা খুব ভাবতে ভালোবাসে, কিন্তু নিজের উদ্যোগে নিজের আগ্রহে সেটাকে কাজে পরিণত করবে, এরকম মানুষের খুব অভাব রয়েছে। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব
লোককে শুধু কথাই মাতাইয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মস্ত বদখেয়াল। এখন আমরা মোটিভেশন দিয়ে বা হচ্ছে যে অনুপ্রেরণামূলক কথা বলে আমরা বিভিন্ন মানুষের দিয়ে কাজ আদায় করে নেওয়ার কথা কবি বলছেন। কিন্তু পরবর্তীতে আবার তিনি বলছেন যে আমরা কিছু মানুষ কেবল ভাব নিয়ে থাকবো বা ভাবনা ভাববো, আর মানুষকে শুধু কথার প্যাচে বা কথার কৌশলে ফেলে তাকে দিয়ে কাজ করিয়ে নিব, এটাও কিন্তু ঠিক নয়। অর্থাৎ এখানে দুইটা শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে। এক শ্রেণীর মানুষ, তারা কেবল বিভিন্ন ধরনের ভাব নিয়ে থাকে, বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে থাকে, কিন্তু তাদের একটাই চিন্তা থাকে যে তারা অন্যকে দিয়ে তাদের সেই কাজটা সম্পন্ন করবে, তাদের সেই কাজটা হাসিল করবে, তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নিবে। কেবল তারা শুধু ভাবনাই ভাববে। বিশেষ করে কবি এখানে আসলে জোর দিয়ে বলেছেন যে কথাটি, যে যদি এই ব্যাপারটি কন্টিনিউ হতেই থাকে তাহলে কিন্তু ভাব এবং কাজের মধ্যে অনেক বেশি বৈপরীত্য তৈরি হবে। আসলে কাজের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু হাসিল হবে না, সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে না। এ কারণে কবি এটাকে বলছেন যে এটা একটা মস্ত বদ খেয়াল। অর্থাৎ এটাও একটা ভালো চিন্তা না, যে আমি কেবল ভেবেই যাব আর অন্য মানুষ কেবল কাজ করেই যাবে, এটা কিন্তু ঠিক না। অর্থাৎ ভাব এবং কাজ দুইটার মধ্যে সমন্বয় থাকবে। যে ভাবনাটা ভাববে তাকেও কাজে নামতে হবে। এই ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু দাগিয়ে রাখবে। কবি বলছেন যে ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ভাবনাটাকে কাজের দাস রূপে নিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের ভাবনাটা কেবল মাথার মধ্যে আসবে এবং সেটা উড়ে যাবে বা চলে যাবে, তাহলে কিন্তু সেই ভাবের কোনো দাম থাকবে না। অবশ্যই ভাব যখন হবে, কোনো বিষয়ের যখন সুস্পষ্ট কোনো চিন্তা ভাবনা যখন মানুষের মাথায় আসবে, তখনই সেটাকে কি করতে হবে? কাজে পরিণত করতে হবে। অর্থাৎ ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়ার দেওয়াতেই আসলে সেই ভাবের সার্থকতা। যদি তুমি ভাবনাটাকে কাজে রূপ না দিতে পারো, তাহলে কোনোভাবেই সেই ভাব সার্থক হতে পারবে না। এখন তুমি চিন্তা করে দেখো যে তুমি খুব প্ল্যান করেছো যে তুমি জেএসসি পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবে, এ প্লাস পাবে বা আরো ভালো রেজাল্ট করবে, কিন্তু সে অনুযায়ী তুমি মোটেই পড়াশোনা করলে না। যখন পরীক্ষা আসলো তখন তুমি একেবারেই পরীক্ষায় ভালো করতে পারোনি। কি জন্য পারোনি? কারণ হচ্ছে যে তুমি ভেবেছো এক, কিন্তু কাজে তোমার সেই ভাবনাটাকে পরিণত করনি। এই কারণে যে কোনো পরিকল্পনা বা যে কোনো ভাব আগে প্ল্যান মাফিক করে পরিকল্পনা করে তারপরে সেই অনুযায়ী কাজে নেমে পড়তে হবে। তাহলেই কেবল সেই ভাবটা কি হবে? বাস্তবতা মানে বাস্তব রূপ লাভ করবে, সেই ভাবটা সার্থক হবে। এ কারণে কবি বলছেন যে আমাদের অবশ্যই সর্বদা এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভাবকে কাজের দাসে পরিণত করতে হবে। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। এই লাইনটা আরো বেশি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। যে কবি বলছেন যে অনেক সময় আমরা একটা চিন্তা করি, একটা ভালো একটা কাজের পরিকল্পনা করি, কিন্তু যত সময় গড়াই, যত সময় অতিবাহিত হয়, যত যত সেই কাজ করতে দেরি হয়, ততই সেই ভাবের কি হয়, সেই সেই ভাবটা ততই দুর্বল হতে থাকে। কবি বলছেন যে ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয়। অর্থাৎ সাপোজ একটা খুব মহৎ চিন্তা মাথার মধ্যে আসছে, খুব সুন্দর একটা চিন্তা মাথায় আসছে, তখনই আমাদেরকে কি করতে হবে? সেই চিন্তাটাকে বাস্তবায়ন করতে হবে, সেই চিন্তাটাকে বাস্তবে রূপ দিতে হবে। এটাকে কবি বলছেন গরমাগরম কার্যসিদ্ধি। অর্থাৎ ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে? লোকজন দিয়ে যেভাবে হোক, যে যে উপায়েই হোক না কেন, সেই ভাবটাকে কাজে পরিণত করতে হবে। আর আমরা যদি সেই কাজটা সঙ্গে সঙ্গে এভাবে না করতে পারি,
তাহলে তা কি হবে? কর্পূরের মতো উড়িয়া যাবে। কর্পূরের মতো কর্পূর উড়িয়ে যাবে। কর্পূর শব্দটা এটা হচ্ছে এক ধরনের পদার্থ, এক ধরনের মানে সাদা সাদা ওই যে চিনির মতো দেখতে, যেটা আসলে একটা বৃক্ষের গাছের নির্যাস রস দিয়ে তৈরি। যে জিনিসটি যদি খোলা খোলা রাখা হয়, যদি বাতাসে রাখা হয়, তাহলে সেটি আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়, বাতাসে উড়ে যায়, অর্থাৎ সেটা শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো? সে কারণে এই জি স্যার। কর্পূরটাকে সবসময় একটা কোনো বক্সে বা কোনো কিছুতে আটকে রাখতে হয়। তো কবি আসলে এই ভাবটাকে কর্পূরের সাথে তুলনা করছেন, যে আমাদেরকে কি করতে হবে? ভাবটা ক্ষণস্থায়ী। ভাবটা আসলে বছর বছর ধরে মানুষের মাথার মধ্যে থাকে না। এই কারণে যখনই ভাবের উদয় হবে, যখনই আমরা কোনো মহৎ চিন্তা আমাদের মাথায় আসবে, তখনই সেটাকে ইনস্ট্যান্ট আমাদেরকে কাজে পরিণত করে দিতে হবে। আর যদি সেটা করতে আমরা ব্যর্থ হই, তাহলে ভাবটা উড়ে যাবে কিসের মতো? কর্পূরের মতো। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয়। এই লাইনটা একটু দাগিয়ে রাখো। কবি বলছেন যে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয়। তার মানে কি? যে আমরা আহ, কার্যসিদ্ধি বা ওই ওই ভাবটাকে যখন কাজে পরিণত করব, এই কাজে পরিণত করার সময় যেন সেখানে কোনো ব্যক্তি স্বার্থ কাজ না করে। এই কারণে দেখো, বিশেষ করে দুর্নীতিপ্রবণ দেশগুলাতে কোনো একটা কাজ করতে গেলে সেখানে বেশ অনিয়ম হয়, বিশেষ করে আর্থিক অনিয়ম। যারা সেই কাজের সঙ্গে জড়িত থাকে, তারা নিজেদের স্বার্থ মানে সিদ্ধ করার জন্য তারা সেখানে বেশ অনিয়ম করে থাকে। এই কারণে কবি এখানে একটু আহ, সতর্ক করে দিচ্ছেন যে যদি তোমরা দেশের উন্নতি চাও, যদি তোমরা দেশ ও জাতির উন্নতি চাও, তাহলে অবশ্যই কার্যটাকে সিদ্ধি করতে হবে। এখানে কোনো ধরনের স্বার্থ চিন্তা করা যাবে না, বিশেষ করে ব্যক্তি স্বার্থ কোনো চিন্তা করা যাবে না। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে। অর্থাৎ যে ব্যক্তি কি করবেন? ভাবের মানে উদ্রেক করবেন, যিনি ভাবটাকে মানুষের সামনে জানাবেন, ভাব ভাবটা জানানোর মাধ্যমে জনসাধারণের মনের মধ্যে এক ধরনের স্পৃহা তৈরি করবেন, তাকে অবশ্যই কি করতে হবে? নিঃস্বার্থ একজন ব্যক্তি হতে হবে। তাকে একজন ত্যাগী ব্যক্তি হতে হবে, তাকে একজন ঋষি হতে হবে। অর্থাৎ এই যে যারা ত্যাগী, ঋষি, নিঃস্বার্থ ব্যক্তি, তাদের মতো হতে হবে। অর্থাৎ তার নিজের কোনো স্বার্থ সেখানে থাকবে না। একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের আহ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যদি তার ভূমিকা চিন্তা করে দেখি, যে আমাদের যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি, তিনি কিন্তু এই বাঙালি জাতিকে, বাঙালি জনসাধারণকে জাগিয়ে তুলেছেন। তিনি কিন্তু তার ভাবনাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মানে সমর্থ হয়েছেন। এবং তার মধ্যে এই দেখো নিঃস্বার্থ ত্যাগী ঋষির একটা মনোভাব ছিল। তিনি কখনো ক্ষমতার লোভ করেননি, তিনি কখনো আম, অনেক বেশি কি বলবো, যে কোনো লোভের বশবর্তী তিনি হননি। অর্থাৎ তিনি সকল প্রকার স্বার্থ ত্যাগ করে তিনি তার মানে মহৎ ভাবটাকে তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আহ, সমর্থন হয়েছেন। ঠিক আছে? তো যাই হোক, এই ব্যাপারটি এখানে কবি বলছেন, সেটা কি? যে যে ব্যক্তি জনসাধারণের মধ্যে ভাবটাকে আহ, প্রস্ফুটিত করবেন, ভাবটাকে আহ, ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে জাগিয়ে তুলবেন, সেই লোকটিকে হতে হবে অবশ্যই নিঃস্বার্থ একজন ত্যাগী ঋষির মতো মানুষ। তিনি লোকদিগকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। এই যে একটু আগে আমি যে কথাটি বললাম, সেটি হচ্ছে কি, যে ওই লোকটি, যে লোকটি আসলে ভাবের বাঁশি বাজাবেন, তিনি মানুষের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য। অর্থাৎ মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, সর্বোপরি জাতির কল্যাণের জন্য তিনি করবেন তার সেই ভাবটি মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে জাগাইয়া তুলিবেন।
নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। অর্থাৎ তিনি বৃহৎ স্বার্থে, টোটাল জাতির স্বার্থে, সমগ্র মানুষের স্বার্থে তিনি সেই কাজটি করবেন, সেই ভাবটি মানুষের মধ্যে ঢুকিয়ে দিবেন। ঠিক আছে, নিজের স্বার্থ সেখানে তিনি কোনোভাবেই বিচার করবেন না, সেখানে তার নিজের কোনো স্বার্থ থাকবে না। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি, যে আমরা আগে যে ব্যাখ্যাটা বললাম সেই ব্যাখ্যার সাথে এখানে মিলানো যায়। সেটা হচ্ছে যে তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য কল্যাণ কামনা, মহত্তর উদ্দেশ্য এবং কল্যাণ কামনা নিয়েই কিন্তু তাকে কি করতে হবে, ভাবের বন্যা বহাইতে হইবে। অর্থাৎ তিনি যে মানুষের মধ্যে তার সেই ভাবনাটাকে কি করবেন, মানুষের মধ্যে প্রচার করবেন, মানুষকে জাগিয়ে তুলবেন, সেই জাগিয়ে তোলাটার উদ্দেশ্য হতে হবে একদম মহৎ এবং কল্যাণ। তিনি সবার 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 কল্যাণ কামনার্থেই তিনি কি করবেন, এই ভাবনাটা ভাববেন। তা না হয়, হ্যাঁ বলছি, আর যদি তা না হয় তাহলে কি হবে, বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। অর্থাৎ যখন বন্যা হয়, বানভাসি শব্দের অর্থ হচ্ছে বন্যা, বলছে যে যখন প্লাবন হয়, বন্যার পানি যখন বেড়ে যায়, তখন তোমার এই লোকালয়ে পানি চলে আসে, তাই না? এবং একটা সময় সেই পানি যখন চলে যায়, তখন সেখানে কি হয়, পলি রেখে যায়, সেই পানিটা, বন্যার পানি পলি রেখে যায়। তো কবি বলছেন যে বন্যার পানি যখন নেমে যায়, সেই পলিটাকে যদি ব্যবহার করা না যায়, তাহলে সেটা একসময় কি হয়ে যায়, কাদার নিচে ঢাকা পড়ে যায়। এই কারণে কবি বলছেন যে যখন ভাবটা উদিত হবে, ভাব যখন তোমার মনের মধ্যে উদয় হবে, তখন সেটাকে মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য কাজে লাগাতে হবে। আর যদি তা তুমি করতে ব্যর্থ হও, তাহলে এই পলি যেরকম কাদা ঢাকা পড়ে যায়, ঠিক তেমনি সাধারণ মানুষের সকল উৎসাহ এবং উদ্দেশ্য, তাদের উৎসাহ উদ্দীপনা সবকিছু কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো? এ কারণে তাদের মানে যে উদ্দেশ্য, ভাবের যে উদ্দেশ্য, যে কাজে পরিণত করা, সেই কাজটি আর কখনোই করা হয়ে ওঠে না। এই জন্য কেহ কেউ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। এই জায়গাটা একটু স্যার এখানে লোকের কোমল অনুভূতি বলতে কি বুঝাচ্ছেন? হ্যাঁ বলছি, লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। অর্থাৎ মানুষের যে সাধারণ বিশ্বাস, কোমল অনুভূতি, এখানে কোমল অনুভূতি বলতে বোঝানো হচ্ছে মানুষের সাধারণ বিশ্বাস। অর্থাৎ যে ব্যক্তি একটা, সাপোজ সাধারণ মানুষ, তারা তো আসলে অনেক মানে মহৎ ভাবনা ভাবতে পারে না, তাদের হয়তো জ্ঞান বা তাদের হয়তো বা শিক্ষার অনেক ঘাটতি থাকে, বা অনেক পরিকল্পনার ঘাটতি থাকে। এ কারণে তারা কিন্তু সকল ধরনের ভাবনা ভাবতে পারে না। এই কারণে যারা ভাবনাটা ভাববেন, যারা জ্ঞানী, যারা গুণী, যারা আসলে দেশের এবং দশের কল্যাণের জন্য কোনো চিন্তা ভাবনা করবেন, তাদেরকে অবশ্যই কি হতে হবে, নিঃস্বার্থ ব্যক্তি হতে হবে। আর তাই যদি না হয়, তাহলে তারা যদি কোনো প্রকার ধোঁকা দেয় মানুষকে, তাদের সেই ভাবটাকে কাজে পরিণত করার সময় যদি সাধারণ মানুষের মনে আঘাত দেয়, সাধারণ মানুষের বিশ্বাস তারা ভেঙে ফেলে, তাহলে কিন্তু মানুষ তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। বুঝতে পেরেছ? এ কারণে বলছেন কবি যে যদি লোকের এই কোমল অনুভূতিতে তুমি আঘাত করো, তাদের বিশ্বাসকে নষ্ট করে দাও, সেটা হবে অবশ্যই বড় একটা পাপের মতো। বুঝতে পেরেছ? এ কারণে কবি বলছেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ, কেননা সাধারণ মানুষের অনুভূতিতে, বিশ্বাসে কোনো প্রকার আঘাত করা যাবে না, তাদেরকে, তাদের বিশ্বাসকে ভেঙে দেওয়া যাবে না। কেননা অনেক সময় অনুপযুক্ততা, এই লাইনটা একটু খেয়াল করো, অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে। অর্থাৎ যদি ভাবের মধ্যে ফারাক থাকে,
ভাবে যদি ঘাটতি থাকে, প্ল্যানে যদি কমতি থাকে, পরিকল্পনা যদি সঠিকভাবে না হয়, তাহলে অনেক সময় কি হয়, কাজ নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে কবি বলছেন যে অনুপযুক্ততা প্রযুক্ত, যদি আমরা অনুপযুক্ততাকে প্রযুক্ত করি, অর্থাৎ ভাবের যে কমতি বা ভাবে অপরিকল্পিত কোনো কাজ যদি করে ফেলি, সেটা সুফল না এনে কুফল নিয়ে আসবে। বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে যে সাপোজ ভাবটা মাথার মধ্যে আসবে প্রথমে, তারপরে সেই ভাব অনুযায়ী আমরা কি করব, কাজ করব। কিন্তু ভাব যদি পরিকল্পিত না হয়, ভাবটা যদি অসম্পূর্ণ থাকে, ভাবটা যদি পরিপূর্ণ না হয়, ভাব যদি দেশ এবং দশের মঙ্গলের জন্য না হয়, তখন সেটা কি হবে, সুফল না এনে কুফল নিয়ে আসবে, অর্থাৎ বিপরীত ঘটবে। যে উদ্দেশ্য নিয়ে, যে সুফলের উদ্দেশ্য নিয়ে ওই কাজটিতে নামা হয়েছিল, ওই কাজ করার জন্য সবাইকে একত্র করা হয়েছিল বা ওই কাজে নেমে পড়া হয়েছিল, সেই সুফল না এসে তখন কি হবে, কুফল বয়ে আসবে। ঠিক আছে? এই কারণে কবি বলছেন যে অনুপযুক্ততা, অর্থাৎ অনুপযুক্ততা মানে কি, যেখানে যুক্তিযুক্ত না, অপরিপূর্ণ, সেটা যদি আমরা প্রযুক্ত করি, অর্থাৎ কাজে লাগাই, তাহলে সেটার মানে ফলাফলটা কেমন আসবে, সুফল না হয়ে কুফল আসবে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্রে তৈয়ার রাখিয়া তবে লোক দিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে। অর্থাৎ আগে থেকে কি করতে হবে, সমস্ত প্ল্যান করে ফেলতে হবে, এভরিথিং, মানে এ টু জেড সবকিছু ছক করে ফেলতে হবে, সমস্ত কাজের বন্দোবস্ত করে ফেলতে হবে। তারপরে মানে কার্যক্ষেত্রটা তৈরি করে ফেলতে হবে। এরপরে মানুষদেরকে কি করতে হবে, সেই কাজে নিযুক্ত করতে হবে। এরপর দেখো কবি বলছেন যে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া, মানে তৈরি রেখে তারপরেই সাধারণ লোকদিগকে কি করতে হবে, সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হবে। অর্থাৎ যা করলে, যে ভূমিকা নিলে সাধারণ মানুষ সেই কাজে নেমে পড়বে, সেই ভূমিকার মাধ্যমে তাদেরকে কি করতে হবে, ওই কাজে নিযুক্ত করতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেরকম কি করেছেন, স্বাধীনতার মানে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নের যে পরিকল্পনা, স্বপ্নের যে ছক, সেটা তিনি আগেই তৈরি করে ফেলেছেন। তারপরে সাধারণ মানুষকে তিনি স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, তারপরেই সবাইকে যুদ্ধে আহ্বান জানিয়েছেন, তারপরে সবাই কি করেছে, সশস্ত্র যুদ্ধে করে একটা স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে অবশ্যই আগে থেকে প্ল্যান করে, ছক করে, সব কাজ ঠিকঠাক রেখে, তারপর কাজের ক্ষেত্র তৈরি করে তারপরে সাধারণ মানুষকে সেই কাজে নিযুক্ত করতে হবে। তাহলেই কেবল কার্যটা হাসিল হবে, কার্যটা সিদ্ধি হবে। ঠিক আছে? নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা রাখবো, যেহেতু সময় একদম শেষ। অর্থাৎ মানুষ যদি মানে পরিকল্পনার ঘাটতি থাকে, যখন কাজ করতে যেয়ে সেখানে কাজের ব্যাঘাত ঘটে, যখন তারা সেখানে কাজের পরিবেশ পায় না, তখন তারা বিরক্ত হয়, তখন তারা কি করে, আবার কাজ না করে মানে ঘুমিয়ে পড়ে, অর্থে বলা হচ্ছে যেখানে আবার তারা অলস হয়ে যায়, তারা আবার আগের জায়গাতে ফিরে যায়। সুতরাং এরপরে যখন তুমি তাদেরকে আবার জাগাতে চাবে, তখন তারা আর জাগবে না, কেননা তারা একবার যদি ধোঁকা খায় তাহলে আর সেখানে ফিরে যায় না। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বাকি অংশটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার।